আসসালামু আলাইকুম। গণিত ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা 7.1 শেষ করছিলাম গত ক্লাসে। তো আজকে আমাদের কাজ হচ্ছে 7.1-এর অনুশীলনের কিছু অঙ্ক আছে। তো এর মধ্যে অনুশীলনের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো। তো আমার চোখে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণের মধ্যে আমি সবসময় 6 নম্বর অঙ্কটা আগে করাই। 7.1 অনুশীলনী 7.1-এর 144 বা 43 পৃষ্ঠা, যার যে বইয়ের মধ্যে সাথে পাবেন। অনুশীলনী 7.1-এর 6 নম্বর জ্যামিতিটা সবসময় আমি আগে করাই। এর কারণ হচ্ছে 6 নম্বর জ্যামিতিটা সহজ, কিন্তু আপনারা দেখবেন পরীক্ষার সময় অনেক সময় মনে থাকে না কি করব। তো 6 নম্বর জ্যামিতির প্রশ্নটা শুনেন ভালো করে, সম্পাদ্যটা শুনেন, সাধারণ নির্বাচনটা শুনেন। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, 6 নম্বরটা করতেছে, ঠিক আছে। সাধারণ নির্বাচনটা আমি লিখি, যদিও আমি লিখি না কোনটার মধ্যে, এটার মধ্যে লিখেই যাচ্ছি। সাধারণ নির্বাচনটা কি বলছে স্যার? সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ আর পরিসীমা, এই দুইটা কথা আপনাদের পরীক্ষার সময় মনে থাকে না, আপনারা উল্টাপাল্টা লেখা মার্ক পাবেন না কিন্তু। তো আগে আমরা বুঝি সমবাহু ত্রিভুজ বিষয়টা কি জিনিস, সমবাহু ত্রিভুজ বিষয়টা কি জিনিস, এবং এখানের মধ্যে পরিসীমা বিষয়টা কি। আমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ বিষয়টা কি, আর একটা হচ্ছে আমাদের পরিসীমা বিষয়টা কি। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, তাহলে আমাকে বুঝতে হবে সমবাহু ত্রিভুজ জিনিসটা কি, আর একটা হচ্ছে পরিসীমা বিষয়টা কি। তো সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। আর পরিসীমা হচ্ছে ত্রিভুজের যে 3টা বাহু আছে। আমরা জানি ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। আপনি যেটা ত্রিভুজ আঁকবেন দেখবেন এটা 3টা বাহু ও 3টা কোণ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে আপনার ত্রিভুজের মধ্যে কয়টা বাহু আছে? ত্রিভুজের মধ্যে 3টা বাহু আছে। আর এই 3টা বাহুর আপনি যদি যোগ করেন, এই 3টা বাহুকে যদি আপনি যোগ করেন, তাহলে যে যোগফলটা আসবে, এই যোগফলটাকে বলা হয় পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কথার অর্থ হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজ আছে, এইটার মধ্যে আপনি একটা পরিসীমা দেওয়া আছে, পরিসীমাটা দেওয়া আছে, কিন্তু এটা আমরা এখানে পাইলাম না, আমরা লেখা নিব, তারা বলছে দেখে আমরা নিব এটা। এখন আপনাকে ত্রিভুজটা আঁকতে হবে। এখন সমস্যাটা কি হয় ভালো করে বুঝেন। আমি একটু খালি বলছি যে এই অঙ্কটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন, আপনাকে বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এখন ধরলাম একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে পি, আমরা ধরলাম একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে পি। আমি একটু গাঢ় করে সমবাহু ত্রিভুজটা আঁকি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে মুছে ফেলি। হ্যাঁ, আশা করি এখন আপনারা দেখতে পারতেছেন, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সমবাহু ত্রিভুজের যেহেতু পরিসীমা দেওয়া আছে, ধরলাম পরিসীমাটার নাম হচ্ছে পি। আগে বুঝেন এই পরিসীমা পি এর অর্থ কি। এই পরিসীমা পি এর অর্থ হচ্ছে এটার মধ্যে সমবাহু ত্রিভুজটা 3টা যে বাহু আছে, 3টা বাহুর যোগফল আছে। অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু এ বি, এসি, বিসি, এই 3টা বাহুর যোগফল এখানে পিতে দেওয়া আছে। এখন আপনার কাজটা হচ্ছে আপনি এই বাহু থেকে, এই
পি থেকে আপনি কি করবেন, আপনি এই পি থেকে আপনি একটা বাহু বের করবেন এই পরিসীমার থেকে আপনাকে একটা বাহু বের করতে হবে। কারণ আপনি একটা বাহু না পারেন আপনি ত্রিভুজ আঁকবেন কেমনে? আপনি তো এখান থেকে তিনটা, এখন একটা রেখাকে 3 ভাগ করা 4 ভাগ করা সহজ, প্রথমে 2 ভাগ করে ফেলাও, এরপরে 2 ভাগের যে ভাগটা হবে ওইটার আবার 2 ভাগ করে ফেলাও, সহজ। কিন্তু একটা রেখাকে 3 ভাগ করা অনেক কঠিন। আপনারা বন্ধুদের সাথে মজা করতে পারবেন যে একটা ত্রিভুজ দেওয়া বলবেন বা একটা রেখা এঁকে বলবেন এটা 3 ভাগ করে দেখাও, দেখবেন 4 ভাগ করা অনেক সহজ। প্রথমে 2 ভাগ করলেন, যে ভাগটা হলো এটা আরও 2 ভাগ করলেন, 4 ভাগ হয়ে গেল। কথা বলছেন না? 4 ভাগ করা সহজ, এটাও আমরা আজকে করবো। 4 ভাগ করা সহজ, একটা রেখাকে 4 ভাগ করা সহজ, কারণ আপনি প্রথমে 2 ভাগ করলেন, পরে আরও 2 ভাগ করে ফেলেলেন, হয়ে গেল। কিন্তু 3 ভাগ করা কঠিন, কিন্তু কঠিন হইল যেখানে কঠিন এখানে তো আমরা আছি। আপনাকে দেখেন কি করতে হবে, আপনাকে পি দেওয়া আছে না, আপনি ভালো করে দেখেন। আমি গ্লাসের স্কেল এই কারণে ব্যবহার করতেছি যেন আপনারা দেখতে পারেন, কারণ আমার কালকে স্কেল ছিল স্টিলের, অনেকে বুঝছেন না হয়তো। দেখেন আমি কি করতেছি, আমি পিটাকে রাইখা আমি এখান দিয়ে একটা টান দিতেছি, আমি পিটাকে রাইখা এখানে একটা টান দিলাম, ইচ্ছা মতো লম্বা একটা টান দিলাম। আমি পিটাকে রাইখা এখানে একটা লম্বা টান দিলাম, ঠিক আছে? আমি পিকে 3 ভাগ করব। আচ্ছা, আমি পিকে কি করলাম? 3 ভাগ করব। এখন আমার ইচ্ছা মতো এই যে নতুন টানটা দিলাম না, এখানের মধ্যে আমার ইচ্ছা মতো আমি যেহেতু আমি পিকে ভাগ করব 3 ভাগে, যেহেতু আমি পিকে ভাগ করব কত ভাগে? 3 ভাগে। তা আমি জানি না পিকে কীভাবে ভাগ করতে হয় 3 ভাগে, ঠিক আছে, ভেরি গুড, কোনো সমস্যা নাই। আমি কি করব, যে কোনো একটা মাপ নিব, আচ্ছা, যে কোনো একটা মাপ নিলে পর এই যে পিটা আছে, আমরা এখন কীভাবে ভাগ করব দেখেন। আপনি যে কোনো একটা মাপ নিয়ে এই যে এই রেখাটাকে, আসলে মেইনলি কিন্তু পি এইটা না, যদিও আমরা পি লিখছি এটাকে, আসলে কিন্তু পি এইটা না, পি হচ্ছে নিচেরটা। আচ্ছা, এখানে পি লিখেন না, দেখাচ্ছি আমি। প্রথমে পি লিখেন না, প্রথমে আপনি পিকে বানান আগে, দেখেন পি লিখেন না, দেখেন কীভাবে করতেছি। আপনার প্রথম কাজ হচ্ছে প্রথমে এই যে এটাকে 3টা ভাগে ভাগ করা, যে কোনো মাপ নিয়ে আপনি এটাকে 3 ভাগে ভাগ করবেন, ঠিক আছে? যে কোনো মাপ নিয়ে আপনি এটাকে 3 ভাগে ভাগ করলেন, ঠিক আছে? এখন যেহেতু আমি এটাকে 3 ভাগে ভাগ করছি, আমার কিন্তু এইটাও কিন্তু পিকে 3 ভাগে ভাগ করা বোঝা যায়, এখান থেকে আমি পিকে 3 ভাগে ভাগ করা বোঝা যায়। কিন্তু আমাদের যে কে আছে, স্যারেরা এটাকে মানবে না। এই কারণে আমাদের কাজ হচ্ছে কি, এই যে প্রত্যেকটা ভাগ করলাম না 3 ভাগ, প্রথম ভাগ থেকে একটা লম্ব আঁকতে হবে, ছোটো করে একটা লম্ব আঁকবেন। প্রথম ভাগ থেকে কি করবেন, ছোট করে একটা লম্ব আঁকবেন। লম্ব আঁকার সিস্টেম দেখতেছেন, প্রথমে একটা গোল। আচ্ছা, যদি কেউ লম্ব আঁকতে না পারেন তার জন্য সুবিধা কি? তার জন্য বুদ্ধি হইতেছে সে কি করতে পারবে, কি দেখা, কম্পাস দেখা 90 ডিগ্রি আঁকতে পারবে। আচ্ছা, লম্বটা কীভাবে আঁকলে আমি আবার বলতেছি। প্রথমে আপনারা যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে টাকবেন, এখান থেকে ওইখানে একটা মারবেন, আবার এখান থেকে এখানে আরেকটা দেবেন একই মাপ নিয়ে, তারপরে এখান থেকে আবার এখানে একটা, ওই যেখানে নতুন বাড়িল এখান থেকে আবার এখানে একটা, তাহলে আপনার হয়ে গেল। তারপর আপনি কি করবেন, নিচে বরাবর আপনি টান দিবেন, ওই রেখা থেকে আপনি নিচ বরাবর যে এই বিন্দু দিয়ে যায়, আর ওইখানে শুরু করছিলেন, একটা টান দিলেন, ঠিক আছে? এটা হলো একটা ভাগ হইল। তো আমার বাহুটার কটা ভাগ দরকার? আমার বাহুটার 3টা ভাগ দরকার। আচ্ছা, আমার আরেকটা ভাগ তার দরকার না, আমি আরেকটা ভাগ কীভাবে বের করবো? আবার আমি এখানে একটা লম্ব আঁকবো 2 নম্বরটাতে, সেম সিস্টেম। লম্বটা দেখেন কীভাবে আঁকতেছি। আপনি প্রথমে ঘুরে আনবেন, আমি নিশ্চয়ই বড় আঁকতেছে তারপর বুঝতে পারেন, একটু ঘুরায় আনবেন, ঠিক আছে? ঘুরায় আনলেন না, ঘুরে আনার পর এই বিন্দু থেকে এখানে একবার দিবেন, এই বিন্দু থেকে এখানে একবার, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, এই বিন্দু থেকে এইখানে, মানে এইভাবে চলে গেছে দাগটা, একটু গাঢ় করছি। এই বিন্দু থেকে এইখানে একবার,
তারপর আবার এই বিন্দু মানে পরের যে ধাপটা সৃষ্টি হয়েছে, এই যে পরে যে এখানে যে বিন্দুটা সৃষ্টি হয়েছে এইখান থেকে আবার এইদিকে একবার, কথাটা বুঝছেন? আমি একটু গাঢ় করে দিই, যদিও আমার এটা হাতে ধরা ঠিক না, তারপর আপনাদের বোঝার সুবিধাতে এইভাবে আবার দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এইভাবে আর একটা টান দেবেন, কথাটা বুঝতে পারছেন? এটা যেটা দিবেন অথবা একটু বড় করে দিবেন, দেওয়ার পর ওইখানে যে একটা আবার একটা বিন্দু সৃষ্টি হচ্ছে না, এই যে এখানে, এইখান থেকে আবার এভাবে দিবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি, প্রথমে যে কোনো মাপ নিয়ে একটা দিলেন বড় করে, অর্ধচন্দ্র মানে চাঁদের অর্ধেক, তারপরে এইখান থেকে এখানে একবার, এরপর এখানে যে বিন্দু সৃষ্টি হচ্ছে এখান থেকে পুরোটা ঘুরাইয়া আরেকবার, পুরোটা ঘুরাইয়া একবার, ঠিক আছে? এই যে এটা যে আছে। আচ্ছা, তারপরে আবার এখানে একটা বিন্দু সৃষ্টি হলো না, তাহলে এইটা থেকে এইটা, কথা বুঝতে পারছেন? এইটা থেকে এইটা আঁকবেন, তাহলে দেখেন এখানে একটা বিন্দু সৃষ্টি হইলো, এখানে একটা বিন্দু সৃষ্টি হইলো, আর আমার অঙ্কটা শুরু হয়েছিল এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছিল, ওইটা বরাবর আর একটা টান দেন, ওইটা বরাবর আর একটা টান দেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পাইলাম কত? এখন আমরা পাইলাম আর একটা। আমাদের কাজ হচ্ছে আমরা আবার একটা কি আঁকবো? লম্ব আঁকবো। লম্বটা কিভাবে আঁকবো? প্রথম কাজ ঘুরায় আনলেন, ঘুরায় আনার পর এখান থেকে একবার, দ্বিতীয়টার থেকে যখন করবেন তখন আবার বেশি করে ঘুরাই, আবার কি করবেন? বেশি করে ঘুরায় আনেন, বেশি করে ঘুরাইতে যখন গেছেন ওইখানে এইখানে আবার দেখেন একটা বিন্দু সৃষ্টি হচ্ছে, এটা থেকে একটা টান দেন, এই বিন্দুটা, এই যে একটা বিন্দু সৃষ্টি হলো, এখন এখান থেকে আপনি কী করবেন? সরাসরি এই বিন্দু আর এই বিন্দু মিক্স করে সরাসরি একটা টান, যদি টান দেন তাহলে দেখবেন, আমি একটু বড় করে দিই তোমার। আচ্ছা, তাহলে দেখবেন এখানে আমাদের তিনটা ভাগ সৃষ্টি হলো, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এই প্রত্যেকটা ভাগ হলো পি ভাগের 3, পি ভাগের 3, পি ভাগের 3, অর্থাৎ পরিসীমা যে পিটা ছিল ওই পিটাকে আমরা ভাগ করে ফেলেছি 3 ভাগে। এ হচ্ছে প্রত্যেকটা ভাগ, এইটু নিচেরটা, নিচেরটা হচ্ছে কি প্রত্যেকটা ভাগ। তাইলে আমরা যদি এই পরিসীমাটাকে ভাগ করতে, তাহলে আপনাকে বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তার আমরা দেখবেন সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এখন আসেন আমরা ত্রিভুজটা এখানে দেখাই। এখন আসেন আমরা কি আঁকবো? ত্রিভুজটা আঁকবো। কীভাবে আঁকবো? আপনাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নেবেন, যে কোনো একটা রশ্মি আঁকবেন, ঠিক আছে? যে কোনো একটা রশ্মি নেওয়ার পর সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টা বাহুই সমান, তাহলে আপনি কি করবেন? ওই p/3, আচ্ছা আমরা একটু লেখা দেখি। যে কোনো রশ্মিকে আপনি বলতে পারেন বি ডি 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 লেখেন, যে কোনো রশ্মির নাম দিলাম বিডি। বিডি থেকে ওই যে প্রথম অংশটা বা যে কোনো মাঝখানে অংশটা, যে কোনো একটা অংশ নিতে পারেন, কারণ 3টা সমান অংশ। আপনি আমরা এখান থেকে মাঝখানে অংশটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এখান থেকে আমরা বিসি অংশ কাটি, এই অংশটার নাম দিলাম কি? বিসি। আচ্ছা, বিসি অংশ কাটার পর আমার এটা এই যে এই মাপটা নিয়ে, এই সেম মাপ নিয়ে সি থেকে আমি একটা বৃত্তচাপ আঁকবো, আবার বি থেকে আমি একটা বৃত্তচাপ আঁকবো, কথা বুঝছেন? এই যে p/3 ছিল ওই সেম মাপ নিয়ে আমি সি থেকে একটা বৃত্তচাপ আঁকতেছি, আবার বি থেকে একটা বৃত্তচাপ আঁকতেছি। তাহলে বৃত্তচাপ দুইটা পরস্পর এ বিন্দুতে ছেদ করছে, বৃত্তচাপ দুইটা পরস্পর কোন বিন্দু ছেদ করছে? এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমার কাজ হচ্ছে এই এ বি আর এসি যোগ করে দেওয়া, এ বি আর এসি যোগ করি, তাহলে আমার এবিসি যে ত্রিভুজটা এটি আমার নির্ণয় সমবাহু ত্রিভুজ। এইটা যে ত্রিভুজটা আসছে এই ত্রিভুজটি হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটাকে আপনারা কীভাবে লিখবেন? আপনারা লিখবেন বিশেষ নির্বাচন,
বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা কি লিখবেন, যে ধরি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে। ধরি সমবাহু ত্রিভুজের পরিসীমা, ধরি সমবাহু ত্রিভুজের পরিসীমা, ধরি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে। ধরি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কি লিখলাম, বিশেষ নির্বাচন, ধরি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পিটা কীভাবে বের করছি, প্রথমে একটা রশ্মি নিছি, এটার পরে 3 ভাগে তিনটা টান দিছি, নিচে আরেকটা টান দিছি, ওই উপরে রশ্মি থেকে নিচের রশ্মিতে লম্ব আঁকছি। আর প্রত্যেকটা ভাগ হইতেছে পি ভাগের 3টা ভাগ, অর্থাৎ একটা ত্রিভুজে 3টা পাবো, ওই 3টা ভাগ যোগ করলে পর এই রেখাটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কি লিখবেন, এখন আসেন আমরা দিই অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ, আসেন আমরা অঙ্কনের বিবরণ কি দিব দেখি। যে কোনো রশ্মি আমরা কি নিয়েছিলাম, বিডি নেই। যে কোনো রশ্মি কি নেই, বিডি নেই। যে কোনো রশ্মি কি নেই, বিডি নেই। বিডি এর বি বিন্দুতে, ভালো করে দেখেন, আমি কিন্তু বিডি এর বি বিন্দুতে একটা কাজ করছিলাম। বিডি এর বি বিন্দু, আচ্ছা, বিডি থেকে আমরা p/3 মানে পি কে 3 দেওয়া ভাগ, p/3 বিডি থেকে p/3 অর্থাৎ পি কে কত দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, p/3 এর সমান করে, p/3 এর সমান করে কি অংশ কাটি, বিসি অংশ কাটি। এইটাও p/3, এই অংশটাও p/3, এই অংশটাও কিন্তু p/3। তাহলে আমরা কোন অংশটা কাটবো, বিডি থেকে p/3 এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি। আচ্ছা, বিসি অংশ কাটলে পর বি আর সি দুটা বিন্দু পাওয়া যায় না। আচ্ছা, বি ও সি বিন্দু থেকে কি লিখলাম, বি ও সি বিন্দু থেকে p/3 এর সমান, কারণ আমরা খালি p/3 নিয়েছি, সব দিতে p/3 এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। খেয়াল আছে, দুটো বৃত্তচাপ রাখছিলাম, এই যে এদিকে একটা দিচ্ছিলাম, এদিকে একটা দিচ্ছিলাম, দুটি বৃত্তচাপ আঁকি। সামনের দিন আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটার থেকে বর্গক্ষেত্র অঙ্কন করার থেকে আবার আমরা শুরু করব আমাদের গণিত। কাল সামনের দিন থেকে আমরা আবার গণিত করব। দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করছে না। তারপরে কাজটা কি, তাহলে আমার কাজ হচ্ছে এ বি আর এসি যোগ করে দিচ্ছিলাম আমরা, খেয়াল আছে, এ বি আর এসি আমরা যোগ করে দিচ্ছিলাম। তো এই কথা লেখেন, এ বি এসি যোগ করি। তাহলে এ বি এসি যোগ করলে তাহলে আমাদের এবিসি বের হয়ে গেছে। তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ না, কিন্তু সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা বাহু সমান, উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি নিয়ে আজকে আলোচনা করলাম। এই জ্যামিতিটা বারবার করবেন এবং আপনারা এই জ্যামিতিটাই পড়া থাকলো আমাকে এই জ্যামিতিটাই করে দেখাবেন, এই জ্যামিতিটাই পড়া থাকলো এবং আপনাদের এই জ্যামিতিটাই করে দেখাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।